হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগতম। দেখো, আজকে হচ্ছে আমাদের পার্ট 3 ক্লাস, যেটা হচ্ছিল আমাদের ম্যাথ এবং রিজনিংয়ের সমস্ত প্রশ্নের আলোচনা। দেখো, আমাদের যে কেপি এসআই এবং সার্জেন্টের যে এক্সামটা হয়ে গেল, তার আমরা টোটাল 52 পর্যন্ত আমরা অঙ্কগুলো করে নিয়েছিলাম। দেখো, আজকে আমাদের 53 নাম্বার কী আছে দেখো, ভালো করে অঙ্কটা পড়ো। কি বলেছে দেখো, হোয়াট উইল কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন একটা কোশ্চেন মার্ক আছে, বলেছে এইখানে কোন সংখ্যাটা হবে। তো দেখো, এখানে অপশান আছে, দেখো 4টা অপশান আছে, 8, 5, 6, 7। তো দেখো, এখানে যেটা লজিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিজনিং। দেখো ভালো করে, এখানে আছে 10 আর এখানে আছে 4। তাহলে ভাবো 10-এর সাথে 4 মানে কোন অপারেশনটা করলে আমি 7 পাবো। তো দেখো 10 আর 4কে তুমি যদি অ্যাড করো, তাহলে দেখো 10, 1 মিনিট, 10 প্লাস তুমি যদি 4 করো তো কত পাবে দেখো 14 পেয়ে যাবে। আর একে তুমি যদি 2 দিয়ে ডিভাইড করো তাহলে কত পেয়ে যাবে 7 পেয়ে যাবে। দেখো এখানে 7 পেয়ে গেছি। এই বক্সে দেখো ভালো করে, এখানে 5 আছে, এখানে 7 আছে। তাহলে 5 আর 7 কত হচ্ছে একটু বলতো, 12 হচ্ছে। অ্যাড করে একে 2 দিয়ে ভাগ করে কত পেয়ে যাবে 6। তো এখানে 6 পেয়েছে। তাহলে একই রকমভাবে দেখো, এখানে 8 আছে, এখানে 6 আছে। তাহলে 8 আর 6 যদি অ্যাড করো কত হচ্ছে বলো তো 14। একে আবার 2 দিয়ে ডিভাইড করো, কত পেয়ে যাবে তাহলে 7। তাহলে আশা করি বুঝতে পেরেছো আমাদের এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে অপশান ডি, 7। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার চলে যাব আমরা পরের ম্যাথসে। দেখো কত নাম্বার, দেখো এরপরে আমাদের ম্যাথস আছে 56 নাম্বার। দেখো, ম্যাথ তো নয়, এটা হচ্ছে রিজনিং। দেখো এখানে দুটো ভার্সনই কোশ্চেন আছে, ভালো করে দেখো কি বলেছে। নিচের কোনটি একটি টেলিফোন ডাইরেক্টরিতে সর্বশেষে থাকবে। মানে টেলিফোন ডাইরেক্টরি বলতে বুঝতে পারছো, এটা বলছে ডিকশনারিতে থাকবে সবথেকে শেষে কোন ওয়ার্ডটা। তো বুঝতেই পারছো 26টা লেটারের মধ্যে যে লেটারগুলো প্রথম দিকে থাকবে তারা আগে থাকবে, ঠিক আছে, আর যেগুলো পরের দিকে সেগুলো পরে থাকবে, ঠিক আছে। তো দেখো, আমরা এখানে যদি দেখি সবগুলোতে এম আছে আছে তাহলে আমরা এম নিয়ে কাজ নেই। তো এখানে এ আছে, এখানে ও আছে, এখানে এ আছে, এখানে ও আছে। তাহলে তুমি বলো কোনটা আগে, এ নাকি ও। দেখো তুমি জানো এর পজিশন 1 নাম্বারে আর ও এর পজিশন হচ্ছে 15 নাম্বারে, তাহলে নিশ্চয়ই ওটা পড়ে থাকবে। তাহলে এর উত্তরটা বাদ, এটাও বাদ। দেখো অপশান সিতে এখানে এ, এটাও বাদ। তাহলে দেখো এখানে এম ও আছে, এখানে এম ও শেষে থাকবে। দেখো এখানে লেখা আছে সর্বশেষে, তাই না। আচ্ছা, এবার দেখো এখানে আছে এইচ, এখানেও আছে এইচ। দেখো মানে অপশান বি বলছি আর ডি বলছি, দেখো এখানে এইচ আছে, এখানে এইচ আছে। ক্লিয়ার। দেখো তারপর দেখো দেখো এম ও এইচ আই এন ডি অবধি দেখো সব সেম আছে। দেখো এম ও এইচ আই এন ডি, এম ও এইচ আই এন ডি। ক্লিয়ার। এখানে ই আছে, এখানে এ আছে। তুমি জানো এ হচ্ছে 1 নাম্বারে আর ই হচ্ছে 5 নাম্বারে, তা নিশ্চয়ই এটা দূরে থাকবে। তাহলে তাহলে আমাদের অপশান বি হয়ে গেলো সঠিক, এম ও এইচ আই এন ডি ই আর, অর্থাৎ মহিন্দার। ওকে, আশা করি অঙ্কটা তুমি বুঝতে পেরেছো। এবার চলে যাবো আমাদের নেক্সট ম্যাথসে, ঠিক আছে। দেখো এবার চলে আসলাম আমরা 58 নাম্বারে। দেখো কী লেখা আছে, দেখো ভালো করে অঙ্কটা পড়ো। বলেছে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়। ওকে, তারপরে যেটা বলেছে দেখো কি বলেছে, সকাল 8টার সময় একটা সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। বিকেল 4টা 20 মিনিটের সময় ত্রুটিপূর্ণ ঘড়িতে কত সময় দেখাবে। দেখো ভালো করে বুঝবে। দেখো বলেছে প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়। তো দেখো যখন বলছে পিছিয়ে যায় মানে স্লো হয়ে যাচ্ছে, তো স্লো মানে কি বলতো, টাইমটা কিন্তু কী বলতো বেশি লাগছে, তাই না। স্লো মানে টাইমটা বেশি লাগছে। তো দেখো 1 ঘন্টায় কিন্তু 6 মিনিট পিছিয়ে যাচ্ছে, ঠিক। আচ্ছা, এবার বলেছে দেখো কি বলেছে, সকাল 7টার সময় একটা সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। বলছে বিকেল 4টা 20 মিনিটের সময়। তাহলে ভাবো সকাল 7টার সময় মিলালাম, আমাকে চেয়েছে বিকেল 4টা 20 মিনিট। তাহলে 7টা থেকে 4টা তোমাকে গুনতে হবে। তাহলে এই 7 থেকে মানে সকাল 7টা মানে এটা এম থেকে শুরু করে তোমাকে 4 PM অবধি দেখতে হবে কতক্ষণ হচ্ছে।
তো আমি গুনো দেখো, তাহলে 7-এর পর কি দেখো 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, মানে কত হচ্ছে বলো তো 9 ঘন্টা হচ্ছে। তাহলে 9 ঘন্টায় কতটা পিছ হবে দেখো, বলছে 1 ঘন্টায় 6 মিনিট। তাহলে 9 ঘন্টা কত বলো, তাহলে 9 গুণ 6 হবে নিশ্চয়ই, তাহলে 9 × 6 = 54 মিনিট কিন্তু পিছ হচ্ছে, তাই না? আচ্ছা, ফের বলছে এখানে দেখো, এখানে 20 মিনিট আছে। তো দেখো যদি 1 ঘন্টা মানে কি দেখো, মানে 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট, তাহলে 60 মিনিটে যদি পিছোয় কতটা, 60 মিনিটে পিছ হচ্ছে 6 মিনিট। তাহলে তুমি বলো, তাহলে 1 মিনিটে নিশ্চয়ই তাহলে কত বলো তো? আচ্ছা, এটা আমি একটু ভালো করে লিখি এই জায়গাতে, দেখো আমি এখানে লিখছি, দেখো দেখো 60 মিনিটে কিন্তু পিছ হচ্ছে মানে কতক্ষণ, 6 মিনিট। তাহলে 20 মিনিটে কত হবে, তাহলে পেয়ে যাবো এটা হিসাব বলে, ঠিক আছে? দেখো 6 × 10 = 60, 10 × 2 = 20, কত পেলাম, 2 মিনিট পিছাচ্ছে। তাহলে তুমি বুঝতে পেরে যাচ্ছ এখানে 2 মিনিট, এখানে 54 মিনিট, তাহলে মোট কত হলো, মোট হয়ে গেল কত বলো তো, 56 মিনিট, তাই না? তাহলে মোট হয়ে গেল 56 মিনিট যোগ করে এতটা পিছিয়ে যাচ্ছে। তাহলে এবার তুমি দেখো, এবার এখানে যদি বিকেল 4টা 20 বাজে সঠিক সময়ে, তাহলে ত্রুটিপূর্ণ ঘড়িতে কটা বাজবে, যেহেতু ওটা স্লো চলছে, তাহলে কী করতে হবে বুঝতে পারছো, তাহলে বিয়োগ করতে হবে আমাদের। তাহলে তুমি যদি 4টা থেকে, ঠিক আছে 4টা, আমি আবার লিখছি, ঠিক আছে 4 ঘন্টা 20 মিনিট থেকে তুমি যদি মাইনাস করো কতক্ষণ, এই যে 56 মিনিট মাইনাস করো, দেখো 56 মিনিটকে কিন্তু মাইনাস করব। তাহলে কীভাবে করবে দেখো, তো যখন আমরা মাইনাস করি দেখো, তো এখান থেকে বুঝতে পারি দেখো 20 মিনিট থেকে তো এরা বিয়োগ যাবে না। তাহলে আমরা কী করব, এই 4কে কেটে করব 3 ঘন্টা, আর এখানে 60কে অ্যাড করে আমরা করে দেবো 80 মিনিট, ঠিক আছে? তাহলে 0 থেকে এখানে দেখো 6 গেলে এখানে তাহলে 4 আছে এখানে তাহলে, ঠিক আছে? আর এখানে কত হয়ে গেলো, এটা হয়ে গেলো আমাদের 2, তাই না? বিয়োগ করে দেখো, ক্লিয়ার? তো এবার দেখো তাহলে 24 মিনিট হলো এখানে তাহলে, আর এখানে কত, এখানে হয়ে যাবে আমাদের 3 ঘন্টা। তাহলে মোট হয়ে গেলো 3 ঘন্টা 24 মিনিট। তাহলে আমাদের দেখো অপশান বিতে আছে 3 ঘন্টা 24 মিনিট, ক্লিয়ার? এবার দেখো আমাদের, আশা করি আমরা তুমি বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের নেক্সট ম্যাথ। তো নেক্সট হচ্ছে আমাদের 60 নাম্বারে। এগুলো খুব ভালো করে বুঝবে। দেখো এরকম একটা অঙ্ক ছিল এর আগে, ঠিক আছে? আবার একটা আমার রিপিট পাচ্ছি। বলছে এ, ঠিক আছে, বি এর 3 গুণ কর্মক্ষম। এ যে আছে বি এর 3 গুণ, তো এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, ঠিক আছে? তাহলে দেখো কর্মক্ষম মানে কি বলতো, এটাকে এফিসিয়েন্সি বলা হয়। তাহলে যেহেতু এ হচ্ছে বি এর 3 গুণ, তো বি যদি 1 হয় তাহলে এ তাহলে 3 হবে। তাহলে এটাই হচ্ছে এ হচ্ছে বি এর 3 গুণ কর্মক্ষম। তো তোমরা জানো এফিসিয়েন্সির যা রেশিও, টাইম রেশিও কিন্তু উল্টো হয়, তো এটা হবে 1:3। কেন এটা আগে বলেছিলাম যে যার এফিসিয়েন্সি বেশি তার সময়টা অল্প লাগবে। দেখো এ এর এফিসিয়েন্সি 3, তো সময় 1, আর বি এর এফিসিয়েন্সি 1, তো সময় 3, ক্লিয়ার? বলছে তার মানে বুঝতে পেরে যাচ্ছ, এ এর যদি 1 দিন লাগে, বি এর লাগবে 3 দিন। বলছে একটি কাজ এ বি এর থেকে 20 দিন আগে শেষ করে, মানে বুঝতে পারছো এ এর কিন্তু 20 দিন সময় কম লাগছে। তাহলে দেখো এখানে কতদিন কম, দেখো এখানে 3 থেকে 1 মানে 2 দিন কম, এই 2 এর ভ্যালু দেওয়া আছে কত, 20 দিন। তাহলে বুঝতে পারছো 1 মানে কত, 10। তাহলে বুঝতে পেরে যাচ্ছ এ এর লাগছে কতদিন, তাহলে বলো তো 10 দিন, 1 × 10 = 10, আর বি এর লাগছে কত বলো তো, 3 × 10 = 30 দিন টাইম লাগছে, তাই না? বলছে তারা একত্রে কাজটি কদিনে শেষ করবে। তাহলে আমাকে সময় চেয়েছে, আর তোমরা জানো যে সময়ের যে ফর্মুলা সেটা কি বলো তো, আমরা মোট কাজটাকে ভাগ করব, এটা কাজটাকে ভাগ করব ওদের দক্ষতা দিয়ে, যেহেতু একসঙ্গে করছে তাহলে দুজনের দক্ষতা দিয়ে ভাগ করব। তাহলে বলো মোট কাজ কোনটা? আচ্ছা, কাজ কেমনি বের করব, দেখো মনে রাখবে সময়কে যদি এফিসিয়েন্সি দিয়ে গুণ করো তাহলে কাজ পেয়ে যাবে। দেখো এ করছে 10 দিনে আর এর এফিসিয়েন্সি 3। আচ্ছা, এফিসিয়েন্সি মানে হচ্ছে 1 দিনের কাজ, তো এর যদি 1 দিনের কাজ 3 হয় আর ও 10 দিনে পুরোটা কাজ করে দিচ্ছে, তাহলে নিশ্চয়ই তাহলে মোট কাজ কত, 10 10 × 3 = 30, তাহলে নিশ্চয়ই রাইট। তাহলে 10 × 3 = 30, এটা হচ্ছে মোট কাজ।
আর দক্ষতা কার, যেহেতু বলছে একত্রে, তাহলে দুজনের দক্ষতা কত? দেখো এ এর দক্ষতা 3 আর বি এর দক্ষতা 1, তাহলে মোট হচ্ছে 4, তাহলে 4 দিয়ে ভাগ করব। ক্লিয়ার? তাই একটু কাটাকাটি করে নিই। দেখো 2 দিয়ে 2 5 10, 2 2 4, 2 দিয়ে কাটো আবার 2 15 30, তাহলে কত পেয়ে গেলাম বলো তো? 15, এদিকে 15 হচ্ছে, এদিকে 5 হচ্ছে, 15 পাচ্ছে 75। আচ্ছা অঙ্কটা মনে হচ্ছে একটু আমাদের কিছু ডাটা মনে হচ্ছে একটু ভুল এসছে। সরি, এখানে 30 না, এখানে 3 হবে। হ্যাঁ, আমাদের একটু লিখতে ভুলেছেন, ঠিক আছে, সরি। 1 মিনিট, মোট কাজ যেটা ছিল, দেখো এখানে ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো এ লাগাচ্ছে, দেখো আমি একটু কালারটা চেঞ্জ করছি একটু। দেখো এর এফিসিয়েন্সি 3, আর কাজটা করছে কমপ্লিট 10 দিনে, তাহলে 10 ইন্টু 3 হবে, ঠিক আছে, মানে 30 লিখছিলাম ভুলে, ওখানে 10 ইন্টু 3 হবে। আর দক্ষতা কত দেখো, 3 আর 1 মোট হচ্ছে 4, ঠিক আছে। তাহলে এবার কাটাটা করে দেখো, 2 2 4, 2 5 10, কত দেখো 5 3 উপরে 15 পেলাম, আর নিচে পেয়ে গেলাম 2, 15/2 মানে কত, 7.5, ঠিক আছে। তাহলে দেখো আমাদের অপশান ডিতে আছে 7.5। ওকে, এই ছিল আমাদের ম্যাথস। নেক্সট দেখো আমাদের নেক্সট ম্যাথ কী আছে। এটা হলো আমাদের 60 হলো। এবার দেখো 62 নাম্বার, দেখো ভালো করে দেখো। বলছে একটি ছাত্র প্রথম দিনে 1 টাকা, ঠিক আছে, প্রথম দিন 1 টাকা ইনকাম করছে। দ্বিতীয় দিনে 2 টাকা, ঠিক আছে, সেকেন্ড দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, মানে থার্ড দিন 4, চতুর্থ দিনে 8 টাকা, এভাবে 8 টাকা, ঠিক আছে, এভাবে সঞ্চয় করছে। ওকে, তাহলে তুমি বুঝতে পারছো, দেখো সবগুলো দেখো ডবল হচ্ছে। দেখো এখানে 1, তারপর 2, তারপর 4, তারপর 8, তাহলে নিশ্চয়ই তাহলে 16 হবে, তাহলে এরপরে 32 হবে। এইভাবে যোগ করতে কতদিন বলছে, 12 দিনে সে মোট কত টাকা সঞ্চয় করবে। তাহলে এরকম তাহলে নিশ্চয়ই তাহলে 12টা, মানে 12 দিন হবে নিশ্চয়ই। তাহলে দেখো 1 2 3 4 5 6, এবার মোট করা হবে 12টা টার্ম, তাই তো, 12টা টার্ম হবে। ওকে, ভালো করে দেখো লক্ষ্য করে। এখানে কিন্তু এটা কিন্তু একটা গুণোত্তর প্রগতি, বা এটাকে আমরা বলি জিপি সিরিজ বলি, ঠিক আছে। দেখো ভালো করে যে এখানে মানে দুগুণ হচ্ছে, তাই না? তাহলে এখানে যে মানে রেশিওটা, ঠিক আছে, আর এর মান কত, আর আমরা পেয়েছিলাম কীভাবে, দেখো দ্বিতীয় টার্ম বাই ফার্স্ট টার্ম, মানে 2/1, তাহলে 2 পেলাম, তাহলে এটা হচ্ছে আর এর মান। আর এ কত বলো তো, এ হয়ে যাচ্ছে এখানে 1, যেটা ফার্স্ট টার্ম হচ্ছে এ, তোমরা জানো এটা। আর যেহেতু এটা গুণোত্তর প্রগতিতে আছে, মানে জিপি সিরিজে আছে, তো জিপি সিরিজের ক্ষেত্রে, ঠিক আছে, সামের যে ফর্মুলা SN, ঠিক আছে, সেটা ফর্মুলা কি তোমরা জানো ভালো করে, সেটা কী ছিল ফর্মুলা, না এটা ছিল এ ইন্টু, ঠিক আছে, এ ইন্টু r⁻n−1 বাই r−1, এটা ফর্মুলা। তাহলে এই ফর্মুলায় তুমি যদি এটা পুট করো ভ্যালুগুলো, তাহলে কীভাবে দেখো, আমি এখানে লিখছি, দেখো ভ্যালুগুলো পুট করছি। দেখো এ কত, 1 আছে, 1 দিলাম। আর দেখো আর কত আছে, 2 আছে, তাহলে 2 দিলাম। আচ্ছা এনের মান কত বলো তো, এন হচ্ছে এই যে 12টা আছে মোট টার্ম, তাহলে 2 এর মান তো এখানে 12 হবে, তাহলে -1, তো বিয়োগ 1 করলাম। ওকে, আর বাই কত দেখো, বাই হচ্ছে r−1, তো আর কত আছে, 2 -1 মানে 1। তো দেখো এটা যদি একটু হিসাব করে কত হচ্ছে দেখো, তাহলে ভালো করে, 2 এর পাওয়ার 12 মানে তোমাকে জানতে হবে এটা হচ্ছে 4096, 4096, তার থেকে 1 কম লিখবো এখানে, আর বাই কত আছে 1, তো 1 লেখার দরকার নেই। তাহলে 4096 থেকে যদি 1 বাদ দাও কত হবে, 4095। তাহলে আমাদের উত্তর হয়ে গেলো অপশান, দেখো অপশান এতে আছে 4095। ওকে, আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট চলে যাবো আমরা, আমাদের 62 হয়ে গেল, এবার যাব 63-তে। দেখো এটা একটা রিজনিং আছে, কি বলছে দেখো, একটি সাংকেতিক ভাষায় তখন লেখা আছে স্পোরাডিক, ঠিক আছে, এটাকে লেখা হয় এইভাবে। তাহলে এটাকে কীভাবে লিখবো, তো দেখো এটা কীরকম লজিক লিখেছে দেখো ভালো করে, যদি আমি এখানে লিখি, দেখো স্পোরাডিক, এস লিখেছে PORADIC, এটাকে কি লিখছে, এটাকে লিখছে, আমি একটু কালি চেঞ্জ করছি ভালো করে দেখো, এটাকে লিখছে QNO, দেখো QNO
আর ডি, দেখো আর ডি JEB, JEB। তো ভালো করে দেখো দেখো ওরা কি লজিক লাগিয়েছে। দেখো লজিকটা এরকম লাগিয়েছে। দেখো এই যে দেখো এখানে এস আছে, দেখো এস এর মান তুমি জানো কত, এস হচ্ছে 19, পি কত 16, ও কত 15, আর কত 18, এ হচ্ছে 1, ডি হচ্ছে 4, চারটা একটু ভালো করে লিখে, ডি হচ্ছে 4, আই হচ্ছে 9, আর সি হচ্ছে 3। দেখো কিউ কত, কিউ হচ্ছে 17, এন হচ্ছে 14, ও হচ্ছে 15, আর হচ্ছে 18, ডি হচ্ছে 4, জে 10, ই 5, বি হচ্ছে 2। তো ভালো করে দেখো ওরা যেটা লজিক লাগিয়েছে। দেখো আর যেমন 18, কিউ হচ্ছে 17, মানে 1 কমেছে। দেখো ও যেমন 15, এন 14, দেখো 1 কমেছে। পি হচ্ছে 16, ও 15, 1 কমেছে। দেখো এস 19, আর 18, 1 কমেছে। ক্লিয়ার? তাহলে এইটা লজিক আমাকে এইখানে লাগাতে হবে। কী লেখা আছে দেখো, লেখা আছে ট্রাভেলস। তাহলে লিখি দেখো ট্রাভেলস, TROUBLE, তো শেষে আছে এস আছে। তাহলে দেখো টি এর মান কত 20, আর কত 18, ও কত 15, ইউ কত 21, বি কত 2, এল হচ্ছে 12, ই হচ্ছে কত 5, এস হচ্ছে 19। তাহলে দেখো ওরা প্রথম চারটাকে নিয়েছে, তাহলে আমরা কী করবো, তাহলে প্রথম চারটাকে নেব। তা দেখো আমরা চারটাকে যদি নিই, তাহলে দেখো এখানে 21 আছে, তাহলে তুই বলো কত হবে, তাহলে বলো নিশ্চয়ই। তাহলে এখান থেকে কী হবে বলো তো, 1 কমবে, তাহলে 20 হবে। তাহলে কী হবে, তাহলে টি আসবে নিশ্চয়ই তাহলে। আচ্ছা টাইটা একটু ভালো করে লিখছি দেখো, তাহলে টি হবে তাহলে নিশ্চয়ই। দেখো ও হচ্ছে কত 15, তাহলে 1 মানে কত হবে তাহলে বলো 14, 14 মানে কি আছে এন। তারপর দেখো এখানে আর মানে 18, 1 কমলে কত হবে 17, 17 মানে কে কিউ। তারপর দেখো টি হচ্ছে 20, 1 কমলে 19, 19 কি আছে এস হচ্ছে 19। তাহলে দেখো TNQS কোথায় আছে দেখো, এই যে দেখো TNQS, আর কোথাও অপশান নেই। আচ্ছা দেখো ডিতেও কিন্তু কিউ, আচ্ছা এখানে TNQS আছে। আচ্ছা আর একটু দেখে নিতে হবে আমাকে ভালো করে। দেখো এদিকে বাকি চারটা কীরকম করছে দেখো, এখানে দেখো এ হচ্ছে 1, বি হচ্ছে 2, +1 করেছে, ঠিক। ডি হচ্ছে 4, ই হচ্ছে 5, আবার +1 করেছে। দেখো আই হচ্ছে 9, জে হচ্ছে 10, +1 করেছে, মানে এদিকে প্লাস করে করেছে। তাহলে এখানেও সেম হবে, তাহলে এখানে এস 19, তাহলে 1 + কত, তাহলে টি আসবে তাহলে। দেখো তাহলে এখানে টি কোথায়, দেখো টি আছে আমার এখানে বিতে, অপশান টি আছে দেখো। ওকে, এই হচ্ছে আমাদের লজিক্যাল রিজনিং। এবার দেখো আমাদের নেক্সট ম্যাথ দেখো, আমাদের 64 কী হয়েছে দেখো। দেখো বলেছে একটি ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 12টা বাজার সময় 12টা ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে। এটাও খুব একটা ভালো অঙ্ক, প্রায় পরীক্ষায় দেখা যায়। দেখো এগুলো কীরকম করব, আমাকে দেখতে হবে এই যে বলছে 6টা ঘন্টা পড়তে 10 সেকেন্ড লাগছে, তোমাকে বুঝতে হবে যে 6টা ঘন্টা পড়ছে কীভাবে। দেখো যদি এখানে ধরো এটা ফার্স্ট ঘন্টা পড়লো, এটা সেকেন্ড ঘন্টা পড়লো, তার বলতো দুটো ঘন্টা যখন পড়ছে, দেখো এটা একটা ঘন্টা, এটা একটা ঘন্টা, তো দুটো ঘন্টা হলে গ্যাপ কিন্তু একটা হচ্ছে, ঠিক, এটা একটা গ্যাপ। যদি 3টা ঘন্টা পড়ে তাহলে এটা আরেকটা গ্যাপ, তার যতগুলো ঘন্টা তার থেকে একটা কিন্তু কম গ্যাপ হবে, তাই না। তো এখানে 6টা ঘন্টা বলেছে, তাহলে তুমি বুঝতে পেরেই যাচ্ছ যে যখন 6টা ঘন্টা আছে তাহলে 6টা ঘন্টা এর মানে কিন্তু 5টা গ্যাপ, 5টা গ্যাপ। তাহলে বলো একটা ঘন্টা মানে কটা গ্যাপ হবে, তাহলে তাহলে 5/6টা গ্যাপ। এখানে বলেছে কি বলেছে 12টা ঘন্টা পড়তে কত সময় লাগবে, তাহলে যদি 12টা ঘন্টা পড়ে তাহলে 12টা ঘন্টা পড়া মানে কতগুলো গ্যাপ তাহলে বলো, তাহলে 5/6 ইন্টু 12, তাহলে 6 2 12, 2 5 10, তাহলে 10টা গ্যাপ। ক্লিয়ার? তো এবার দেখো
সরি, একটু বলতে ভুল হয়েছে এখানে। ঠিক আছে, একটু 1 মিনিট থামো, 1 মিনিট। দেখো এখানে যেটা আমাকে বুঝতে হবে যে 6টা ঘন্টা যখন বাজছে, ঠিক আছে, সরি 6টা ঘন্টা বাজছে, তো মানে 5টা গ্যাপ, তাই না? তো এই দেখো 6টা ঘন্টা এর মানে হচ্ছে 5টা গ্যাপ। এই 5টা গ্যাপ বাজতে সময় লাগছে কতক্ষণ? 10 সেকেন্ড। ঠিক, এখানে বলেছে 12টা ঘন্টা পড়তে কত সময় লাগবে, তাহলে 12টা ঘন্টা মানে কত গ্যাপ হবে বলো? তাহলে 12টা যদি ঘন্টা হয় তাহলে নিশ্চয়ই 11টা গ্যাপ হবে। তাহলে 11টা গ্যাপ হতে কতক্ষণ সময় লাগবে? তো দেখো যদি কাটাকাটি করি, 5 2 10, 2 11 22, তাহলে কত লাগবে? তাহলে 22 সেকেন্ড লাগবে। অপশান দেখো আছে অপশান ডিতে 22 সেকেন্ড। ঠিক আছে, আগেরটা বলতে একটু ভুল হয়েছিল। তো দেখো আশা করি তুমি বুঝতে পেরেছো। ওকে, এটা হলো আমাদের 64। এবার 65 দেখো। দেখো বলেছে হোয়াট শুড কাম নেক্সট ইন দ্য ফলোয়িং সিকোয়েন্স লেটার্স। বলছে এই সিকোয়েন্সে শেষের লেটারটা কোনটা আসবে। তো এখানে দেখতে পাচ্ছ, দেখো বি বি সি বি ডি, এভাবে অনেকগুলো বর্ণ দেওয়া আছে। ঠিক আছে, দিয়ে বলছে কি বলছে, নিম্নের বর্ণবিন্যাসের পর কোন বর্ণটি আসবে। তো অপশান আছে বি এইচ ডি জি আছে। তো এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা ট্রাই করবে। ঠিক আছে, কমেন্টে তোমরা জানাবে। ঠিক আছে, না পারলে আমি পরে বলছি। ওকে, এটা হোমওয়ার্ক দিলাম তোমাদের জন্য। 65, আমরা 67-এ যাচ্ছি। তো কি বলেছে, একটি আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা দেওয়া আছে কত? 20 সেমি এবং ক্ষেত্রফল আছে 24 বর্গ সেমি। তাহলে মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত সেমি? দেখো পরিসীমার যে একটা ফর্মুলা তোমরা ভালো করে জানো, 2 × L+B। এই মানটা দেওয়া আছে কত? 20 সেমি। তাহলে একটু যদি কাটাকাটি করো এখানে, তাহলে দেখো এভাবে দেখো, 2 10 এ 20 বলতে পারি। তাহলে L+B, আচ্ছা এল মানে হচ্ছে লেন্থ, বি মানে হচ্ছে ব্রেথ, এর মানটা পেয়ে গেলাম 10। ফের বলেছে ক্ষেত্রফল, বলছে 24 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল মানে কি বলতো? দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে 24। তাহলে এবার তুমি নিজেই ভ্যালু পুট করো যে দুটো এমন ভ্যালু কি যোগ করলে 10 হবে, আবার গুণ করলে 24 হবে। তোমরা বুঝতে পারছো সংখ্যা দুটো হচ্ছে, এল এর মান হচ্ছে 6 আর বি এর মান হচ্ছে 4। দেখো 6 আর 4 গুণ করলে 24, 6 আর 4 যোগ করলে 10। ক্লিয়ার? তো বলেছে মাঠটির দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত। তো পার্থক্য মানে কি? তাহলে 6 এবং 4-এর পার্থক্য বলেছে। তো কত পার্থক্য? 2। তাহলে তাহলে আমাদের দেখো অপশান ডিতে আছে 2। খুব সহজ অঙ্ক ছিল এটা। ঠিক আছে, এবার দেখো আমাদের নেক্সট প্রশ্ন হয়ে যাচ্ছে আমাদের 69-এ। দেখো কি লেখা আছে। দেখো বলেছে পি ইন্টু কিউ মানে পি হলো, ঠিক আছে, কিউ এর ভাই। দেখো এরকম মানে, দেখো মানে ইন্টু মানে বলে দিয়েছে ভাই, মাইনাস মানে বলে দিয়েছে বোন। ঠিক আছে, এটুকু মনে রাখলেই হবে। তো বলছে নিচের কোনটি এফ কে ডাব্লিউ এর কন্যা হিসাবে নির্দেশ করে। ঠিক আছে, মানে এফ হবে ডাব্লিউ এর কন্যা। তো এটা কোন সম্পর্ক হবে? তো এখানে তোমাকে কি করতে হবে? অপশানটাকে তোমাকে টেস্ট করে দেখতে হবে কোনটা অপশান মিলছে। তো দেখো আমি যেহেতু এটা করেছি, তো এটার যেটা সঠিক যেটা উত্তর হবে, ঠিক আছে, ডাব্লিউ আর, ঠিক আছে, মাইনাস এফ প্লাস টি, মানে সিতে হবে। কীভাবে তোমাকে দেখাচ্ছে দেখো। দেখো এখানে প্লাস আছে, তো প্লাস মানে কি আছে দেখো, লেখা আছে প্লাস মানে হচ্ছে বাবা, মানে পি হচ্ছে কিউ এর বাবা। তাহলে ডাব্লু প্লাস আর মানে কী হবে? তাহলে ডাব্লু হবে আর এর বাবা। তো এটা যদি ডাব্লু হয়, এটা হচ্ছে বাবা কার? আর এর বাবা। তো বাবাকে সবসময় আমরা উপরে রাখি। আর প্লাস মানে হচ্ছে বাবা, মানে ছেলের সাইন। ঠিক আছে, বাবা মানে মেলকে বলছে। ওকে, দেখো এবার বলছে আর মাইনাস এফ। তো দেখো মাইনাস মানে কি আছে বলো তো? পি হচ্ছে কিউ এর বোন, তো মাইনাস মানে হচ্ছে বোন। তাহলে এখানে আর হবে তাহলে কি? এফ এর বোন। তাহলে আর হয়ে যাবে এফ এর বোন, এটা তাহলে বোন। তাহলে ফের দেখো এফ প্লাস টি, প্লাস মানে কি বললাম? প্লাস মানে হচ্ছে বাবা। তাহলে এফ হলো টি এর বাবা, তাহলে এফ হচ্ছে টি এর, এখানে হচ্ছে বাবা। ক্লিয়ার? তো দেখো বলছে এফ কে ডাব্লিউ এর কন্যা। আচ্ছা দেখো এফ, আচ্ছা 1 মিনিট, কিছু ভুল হচ্ছে মনে হচ্ছে। দেখো এফ কে ডাব্লিউ এর কন্যা হিসেবে নির্দেশ করে। তো
আচ্ছা, কিছু ভুল হলো কি তোমরা দেখো তো কোনটা জায়গায় ভুল হলো। দেখো এখানে প্রথমে বলেছিল ডাব্লু প্লাস আর, তো প্লাস মানে হচ্ছে কি বলো তো, প্লাস মানে হয়ে যাচ্ছে বাবা, ডাব্লু হলো আর এর বাবা, এটা ঠিক আছে। আর মাইনাস এফ, তাহলে মাইনাস মানে হচ্ছে বোন, তো আর হলো এফ এর বোন, ঠিক আছে, এটাও ঠিক আছে। তারপরে লেখা আছে এফ প্লাস টি, তো এফ হচ্ছে টি এর প্লাস মানে কি আছে বাবা, তো এফ হচ্ছে টি এর বাবা। নিচের কোনটি এফ কে ডাব্লিউ এর কন্যা, কন্যা তো হচ্ছে না, এটা তো পুত্র হয়ে যাচ্ছে, তাই না। আচ্ছা দেখো আমরা বাকিগুলো ট্রাই করছি, দেখো সি তো তখন মিলেছিল, দেখো আবার ট্রাই করছি, দেখো আমরা যদি এটা ট্রাই করে দেখো, ডাব্লু ভাগ এফ ইন্টু, সরি ডাব্লু ভাগ আর আছে ইন্টু এফ, তো দেখো ভাগ মানে কি, দেখো তো ভাগ মানে আছে মা, তাহলে ডাব্লু হলো মা, কার মা, আর এর মা। ফের বলেছে আর ইন্টু এফ, ইন্টু মানে কি দেখো তো ভাই বলেছে, তাহলে আর হলো এফ এর ভাই, এটা ভাই, তাহলে এফ এর কোনো তো আমি তথ্য পেলাম না, তো এটা বলতে পারবো না, ঠিক আছে, এফ তো ছেলে মেয়ে আমি জানি না, তাহলে এ বলা যাবে না। ওকে, আচ্ছা নেক্সট দেখো, দেখো এবার আমরা করব সেটা হচ্ছে আমাদের অপশন সেকেন্ডটা, দেখো কী আছে, দেখো লেখা আছে, কী লেখা আছে দেখো, ডাব্লু ইন্টু আর, ইন্টু মানে কি আছে, ইন্টু মানে হচ্ছে ভাই, তাহলে ডাব্লু হয়ে গেলো, আচ্ছা এক মিনিট নিচে লিখি একটু, ডাব্লু হয়ে গেলো ভাই, কার ভাই, আর এর ভাই, তো আর এর ভাই দিলাম। ফের আর ইন্টু এফ, তাহলে আর হয়ে যাচ্ছে আবার এফ এর ভাই, তাহলে কিন্তু এফকে ডাব্লু কোনো এটা বলা যাচ্ছে না, দুয়েরটাও বাদ দেওয়া হলে। আচ্ছা আমরা সি তো ট্রাই করছি, সেটা হয়নি, তাহলে ডিটা ট্রাই করে দেখি একবার, দেখো কী লেখা আছে, আমরা ডি এরটা ট্রাই করছি, দেখো ডাব্লু প্লাস আর, প্লাস মানে কি আছে বাবা, তাহলে ডাব্লু হয়ে গেল বাবা আর এর, ওকে। আর ইন্টু এফ, ইন্টু মানে হচ্ছে ভাই, তাহলে আর হয়ে গেল এফ এর ভাই। ফের আছে এফ মাইনাস টি, মাইনাস মানে কি আছে বোন, তাহলে এফ হলো টি এর বোন, এফ হলো টি এর বোন, তাহলে কিন্তু কী হলো এফ কে ডাব্লিউ এর কন্যা, তাহলে এফ হয়ে গেল ডাব্লিউ কন্যা, ঠিক, তাহলে আমাদের অপশান ডি হচ্ছে সঠিক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো আমাদের এরপরে 69-এর পর দেখো 71, দেখো বলছে এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15%, ঠিক আছে, ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তবে তার কত শতাংশ লাভ হতো। তো দেখো এই ম্যাথটা তুমি এইভাবে করবে, দেখো কীরকম, ধরে নাও এটা হচ্ছে ওর, ঠিক আছে, ক্রয় মূল্য, দেখো আমি ধরলাম যে X%কে ও, সরি এক মিনিট, এটা হচ্ছে ধরে নাও ওর ক্রয় মূল্য, ঠিক আছে, ক্রয় মূল্য থেকেও কী করলো X% দামটাকে বাড়িয়ে এটা হলো ধার্য মূল্য। এবার ধার্য মূল্য থেকে কী করছে, আবারও ছাড় দিচ্ছে কত পার্সেন্ট, 15%, ছাড় মানে দামটা নিশ্চয় কমে, তাহলে এটা হচ্ছে 15% ছাড় দিয়ে বলছে বিক্রয় করে ওর 19% লাভ হচ্ছে, তার মানে লাভ মানে কি নিশ্চয়ই ক্রয় থেকে ভিটামিন, তার মানে এটা হচ্ছে 19% লাভ। তার মানে প্রথমে বাড়ালো X%, ফের কমালো 15%, তবু ওর লাভ হচ্ছে 19%, তাহলে কী করবো দেখো, তাহলে X% ছিল, বাড়িয়ে করেছিল ধার্য, ফের 15% ছাড় দিল, তাহলে দেখো এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, তাই প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল 15x/100, এটা কত আছে আবার দেখো 19%, সমান 19%। তো একটু হিসাব করে দেখো, এখানে যদি কাটাকাটি করি একটু আমরা, তো দেখো 5×3=15, ঠিক আছে, 5×2=10, 5×0 3/20 হলো, 30/20, তা দেখো 20, দেখো x-3x/20 লিখতে পারি এটা, আর এদিকে দেখো 19, আর এদিকে 15 যদি প্লাস হবে তাহলে, তো 19 আর যে 15 যোগ কত হচ্ছে বলো তো, 9 আর 5 14, 4 থাকলো 1, 1 আর 1 2 আর 1 3, 34। দেখো এটা হিসাব করে দেখো কত হবে, 20x - 30 মানে 17x বাই কত হচ্ছে এদিকে বলো তো, এদিকে হয়ে যাচ্ছে 20 ইকুয়াল টু পেয়ে গেলাম 34। একটু কাটো দেখো, এটা যে কাটাকাটি করি আমরা, তাহলে 17 2 34,
তাহলে এক্সের মান পেয়ে গেলাম 20 × 2 = 40। তা দেখো অপশান আছে আমাদের সিতে 40। ওকে, আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। দেখো নেক্সট আমাদের 73 কি আছে দেখো, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5, ঠিক আছে, প্রত্যেকটার সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা অনুপাত 5:7 হয়। তো দেখো একটা সংখ্যা যদি 3x হয়, ঠিক আছে, আরটা হচ্ছে কত 5x। বলছে প্রত্যেকটার সঙ্গে 10 যোগ করলাম, তাহলে এখানেও +10 অ্যাড, এখানেও +10 অ্যাড, কত হচ্ছে অনুপাতটা 5:7, তাহলে লিখতে পারি 5/7। তো একটু কাটাকাটি করে নাও দেখো, মানে একটু আমরা হিসাব করি এটাকে কত হবে দেখো, যদি কোনাকুনি গুণ করে দেখো তাহলে এটার সঙ্গে দেখো গুণ করছি, তাহলে 5 × 5 = 25x প্লাস 5 × 10 = 50। এদিকে দেখো 7 × 3 = 21x প্লাস 7 × 10 = 70। দেখো এই 21xটা যদি এদিকে নিয়ে তাহলে মাইনাস হবে, তাহলে তো 25x থেকে যদি আমি 21x বাদ দিই তাহলে কত বলতো 4x। আর এদিকে দেখো 70 থেকে যদি এদিকে 50টা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তো কত হবে 20 হবে। তাহলে এটা যদি একটু কাটাকাটি করে নাও দেখো কত হচ্ছে, তাহলে 4 5 × 20, তাহলে এক্সের মান পেয়ে গেলে 5। তো বলছে সংখ্যা দুটির সমষ্টি কত। তো দেখো অনুপাত ছিল 3:5, তাহলে এখন সমষ্টি বলছে, তাহলে 3 + 5 কত হলো তাহলে বলো, 8 হলো। তাহলে 8 × 5 কত হবে তাহলে 40। তা দেখো অপশান আছে আমাদের সিতে 40। ওকে, আশা করি বুঝতে পেরেছ। দেখো আমাদের নেক্সট ম্যাথ দেখো, এটা আমাদের 73 হলো। এবার দেখো আমাদের 76 কি বুঝে দেখো, বলেছে বেমানান শব্দটি চিহ্নিত করুন। তো দেখো বেমানান কোনটা, দেখো এখানে বলছে কমলা সবুজ, সবুজ লাল, নীল সবুজ, নীল লাল। এখানে সঠিক হয়ে যাবে কমলা সবুজ। কেন বলো তো, সবুজ লাল, নীল সবুজ, নীল লাল সবগুলোই হচ্ছে আমাদের মৌলিক কালার, ঠিক আছে, প্রাইমারি কালার, কিন্তু কমলাটা কিন্তু কোনো প্রাইমারির মধ্যে পড়ছে না, তার আমাদের হয়ে গেলো সঠিক। এবার দেখো নেক্সট 77 কি আছে, দেখো 77 যেটা বলছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যা 21, 36 এবং 66 দ্বারা বিভাজ্য। তো দেখো এটার যেটা সঠিক আনসার হবে অপশন এ, দেখো এটা হবে। তোমরা এটা করবে খাতায়, ঠিক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা ট্রাই করবে, দেখো তোমাদের কত হচ্ছে, ঠিক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা এটা কমেন্টে আনসার দেবে। ওকে, নেক্সট দেখো আমরা চলে যাচ্ছি নেক্সট ম্যাথসে 79-এ। বলেছে দেখো এম পি এর পুত্র, কি বলেছে দেখো, এম বলেছে পি এর পুত্র। দেখো এটা যদি এম হয় তাহলে এটা যদি পি হয় তাহলে এর পুত্র হচ্ছে এম, প্লাস দিলাম মানে কেন মেল, ওই জন্য। ফের বলছে দেখো কিউ ও এর নাতনি, ঠিক আছে, কিউ যে আছে ও এর নাতনি। তো দেখো আমি যদি এটা এখানে আঁকার চেষ্টা করি, তো ধরলাম আমি এটা কিউ লিখছি এখানে মনে করো, ঠিক আছে, এটা যদি কিউ হয়, কিউ মনে করো ও এর, আচ্ছা ওটা তাহলে নিশ্চয়ই উপর হবে, তাহলে একটু কিউ হচ্ছে ও এর নাতনি, ঠিক। আচ্ছা, মানে মাঝে এখানে আরেকজন কেউ আছে, ঠিক আছে, কারণ যেহেতু বুঝতেই পারছো নাতনি মানে কি দুটো আছে গ্যাপ। ফের বলেছে যে কিনা পি এর স্বামী। আচ্ছা এখানে যে মানে আবার কাকে বলছে বলো তো এখানে, আচ্ছা আহ, এখানে যে কিনা পি এর স্বামী, আচ্ছা এখানে মানে ওই ও এর কথা বলছে, ঠিক আছে, তাহলে ও হচ্ছে পি এর স্বামী, এটা যে স্বামী হয় তো এটা স্ত্রী হবে, তাহলে এটা হচ্ছে স্বামী স্ত্রী। তাহলে বলছে ও এর সাথে এম এর সম্পর্ক কী, এই যে ও দেখছো, ঠিক আছে, বলেছে এই যে ও আছে এই ও এর সাথে এম এর কী সম্পর্ক। তো দেখতে পাচ্ছ এটা কি বলো তো, তাহলে এম এর এটা কি, এম এর এটা হচ্ছে মা, মায়ের এটা তার মানে কি হাজব্যান্ড, তাহলে বাবা হলো, তাহলে তাহলে হয়ে গেলো আমাদের অপশান সিতে বাবা। ওকে, নেক্সট দেখো এরপরে 80 নাম্বার কী লেখা আছে। আচ্ছা আমাদের একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, ঠিক আছে, তবু আমি চেষ্টা করছি দেখো উত্তরগুলো বলার। দেখো কি বলেছে, যদি চক্রবৃদ্ধি সুদে
কি বলছে দেখো, যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 5,500 টাকা এবং 3 বছরে 6,655 টাকা হয়, তবে সুদের হার কত? তো দেখো এই সমস্ত ম্যাথকে এইভাবে করবে। ধরে নাও এটা হচ্ছে আসল, ঠিক আছে, পি। যদি তুমি টাইম দাও 1 ইয়ার, তাহলে কত হয়ে যাবে? 5500। এই টাকাটা যদি তুমি আরও দাও 3 বছর, মানে এখানে 1 ইয়ার হচ্ছে আর এখানে 2 ইয়ার, তাই তবেই তো 3 বছর হয়ে গেল। দেখো 3 বছরে, তাই এখানে 1 এখানে 2, 3 বছরে কত হচ্ছে? 6655। ওকে, এবার দেখো তবে সুদের হার কত। তাহলে বুঝতে পারছো, দেখো এখানে ভালো করে, যে এখানে এই টাকাটা কিন্তু এটাই পরিণত হচ্ছে 2 বছরে। তো মনে রাখবে 2 বছর হলে কি আমরা রুট নিই, তাই না? তার আগে দেখে নিই এদের কমন পার্ট কিছু যাচ্ছে কি না, আমরা একটু কাটাকাটি করে নিই। তো কত হচ্ছে দেখো তো, এদের রেশিওটা নিচ্ছি আমরা। তো দেখো রেশিওটা যদি আমি নিই, কাটছি, ঠিক আছে। আমি যদি এটা 11 দিয়ে কাটি, তো 11 পাচ্ছে 55, 500 হবে এখানে। আর এখানে কত হচ্ছে বলো তো, 11 দিয়ে কাটলে পরে 11 6 66, 11 পাচ্ছে 55, ঠিক আছে। আর একটু কাটো, দেখো 5 দিয়ে কাটি, 5 এখানে 100 হবে। এখানে কত বলো তো, 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 দিয়ে 10, 5 একে 5, 121। যেহেতু এখানে 2 আর আছে, তাহলে আমাকে রুট নেব। তো কত হবে দেখো, 10:11। তাহলে দেখো 10 টাকা হচ্ছে আসল আর 11 হচ্ছে সুদ আসল। তাহলে 10 টাকার সুদ যদি 1 টাকা হয়, তাহলে 100 সুদ কত হবে? তাহলে 10 10 এ 100, অর্থাৎ 10%। তাহলে দেখো আমাদের অপশান কোনটা আছে? অপশান ডিতে আছে 10%। ওকে, নেক্সট দেখো আমাদের 80 হলো। এবার দেখো 81 কী আছে দেখো। দেখো 81 বলেছে, কি বলেছে দেখো, নিচের 4টির 3টি কোনো কারণে সদৃশ এবং একটি শ্রেণীভুক্ত, কোনটি শ্রেণীভুক্ত নয়? অভ্র আছে, লোহা আছে, ক্লোরিন আছে, দস্তা আছে। তো এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা নিজেরা যা বলবে কমেন্টে, ঠিক আছে। শুধু এটুকু আমি বলে দিচ্ছি যে এখানে যেটা হচ্ছে দেখো, অভ্র আছে, লোহা আছে, ক্লোরিন এবং দস্তা আছে, কেমিক্যাল ব্যাপার থাকতে পারে, তোমরা একটু ভেবেচিন্তে উত্তর দেবে। ওকে, এবার চলে যাবো আমরা। আচ্ছা, আমরা এখান থেকেই রাখছি, আমরা আমাদের নেক্সট পার্ট 4-এ নিয়ে আসবো। ওকে, তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা জানাও। যদি ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, যাতে তুমি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।